প্রশ্নটা ছিল হচ্ছে তোমার এরকম ছিল, আমি যদি পুরোটা কমপ্লিট করি তাহলে মনে করো এরকম একটা এ একটা অবস্থান ছিল, বি একটা অবস্থান ছিল, আর এখানে একটা দেওয়াল ছিল। তারপর একটু টিক্স খাটাইছে, বলছে হচ্ছে এই পুরাটুকুর দূরত্ব হচ্ছে 23 মিটার, 23 মিটার। আর এখানে যে দূরত্বটা আছে এটা বলছে হচ্ছে 5 মিটার, 5 মিটার। আর তারপরে হচ্ছে তোমার এখানে দেওয়া আছে হচ্ছে তোমার 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া আছে, 20 ডিগ্রি না 23 ডিগ্রি যেন দেওয়া ছিল, এটা সমস্যা নাই। দেওয়া আছে, এরপরে বলছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কম্পাঙ্ক দেওয়া আছে, কম্পাঙ্ক শব্দের দেওয়া আছে 120 হার্জ। বলছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ল্যামডা কত, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ল্যামডা কত। এটা দুইটা সিস্টেমে করা যায়, তোমাদের বইয়ে ডিরেক্ট একটা সূত্র আছে, ওই সূত্রের আলোকে করতে পারো। ওই সূত্রটা কি বলে, ওই সূত্রটা বলে v1/v2 ইকুয়ালস টু √t1/t2, t1/t2। অর্থাৎ এখানে শব্দের বেগ বর্গমূলের সমানুপাতিক, এটা দ্বারা বোঝানো হচ্ছে শব্দের বেগ বর্গমূলের সমানুপাতিক। তার মানে হচ্ছে এখানে যদি আমরা এই সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, এই সূত্র অ্যাপ্লাই করলে হচ্ছে এখানে t1 এর যে মানটা, আমরা t1 এর মানটা ধরবো হচ্ছে তোমার, আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সবসময় মনে রাখতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটার অবশ্যই ক্যালভিন এককে নিতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেই কথা, 273 ক্যালভিন একই কথা, ঠিক আছে। আর হচ্ছে এখানে তোমার বেগ, এই বেগটা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, এই 273 ক্যালভিন, এটা যদি আমরা t1 ধরি, আর বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বেগটা, এটা যদি আমরা v1 ধরি। তারপরে বলছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ল্যামডা কত, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা t2 ধরি, T2 equals to 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেই কথা, 273 যোগ 40, এগুলারে সবসময় আমরা ক্যালভিন এককে লিখবো, কখনো সেলসিয়াস এককে রেখে অঙ্ক করব না। তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস যে কথা, 273 যোগ করলে ওইটা একই কথা। তাহলে এখানে হইতেছে 313 ক্যালভিন। তাহলে আমরা V1 পাইলাম, T1 পাইলাম, T2 পাইলাম, তাহলে এখান থেকে ইজিলি V2 বের করা যাবে, তারপরে হচ্ছে যদি আমরা V2 বের করতে পারি, আমরা জানি V equals to f lambda, হ্যাঁ। তাহলে V equals to f lambda হলে lambda equals to লেখা যায় V/f। আর V এখানে V মানে হচ্ছে V2, তাহলে V2/f মানে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত, এজন্য V2/f। V2 এর মানটা হচ্ছে আমরা, হ্যাঁ হ্যাঁ। তাহলে ঘ নাম্বার বলছে হচ্ছে তোমার কি, ঘ নাম্বার বলছে বি অবস্থান থেকে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, বি অবস্থান থেকে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, এটা হচ্ছে হুবহু প্রথমটার অংশের মতোই। মানে হচ্ছে এখানে আগে হচ্ছে কি বের করতে হবে, তোমার দূরত্বটা বের করতে হবে, মানে হচ্ছে শব্দের বেগটা বের করতে হবে। শব্দের বেগ তো আমরা গ অংশ থেকেই পাই, গ অংশ থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলছিল। প্রশ্নটা একটু দেখো, ঘ নাম্বারটা বলছে হচ্ছে, এদিকে খেয়াল করো, ঘ নাম্বারটা বলছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য শব্দের বেগ কত হবে, মানে শব্দ প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমাদের হচ্ছে V3 বের করব, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা হচ্ছে এই সিস্টেমেও করতে পারি। আরেকটা সিস্টেম হচ্ছে আমরা জানি হচ্ছে 0.6 মিটার মানে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে, বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। অতএব 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ বৃদ্ধি পাবে 0.6 × 40। তাহলে ক্যালকুলেটরে করলে কত আসে দেখো তো, 0.6 × 40, এখানে আসবে হচ্ছে 24 না, 24 না, হ্যাঁ 24 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানি হচ্ছে তোমার কত, এমনি করলে আসলে অ্যাকুরেট অ্যান্সারটার কাছাকাছি আসবে, অ্যাকুরেট অ্যান্সারে ঠিক আসতে নাও পারে, এর জন্য হচ্ছে এমনি এলাও করে না আর কি অনেক জায়গায়। তাহলে হচ্ছে এমনি আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত, 332 মিটার পার সেকেন্ড। আর 40 ডিগ্রি সেলসিয়াসে হয় 24 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। তার মানে টোটাল হবে কত, 332 যোগ 24 মানে হচ্ছে 356। তাহলে 356 মিটার পার সেকেন্ড শব্দের বেগটা পাইলাম। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে তোমার কি হবে, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হবে কত, 332 যোগ 24 মানে 356 মিটার পার সেকেন্ড। বুঝছো জিনিসটা। তাহলে হচ্ছে এখানে এবার প্রতিধ্বনি শুনতে পাবো কিনা, প্রতিধ্বনি শোনার জন্য আমাদের একটা শর্ত আছে কি, 0.1 মিটার পার সেকেন্ড মানে 0.1 সেকেন্ড। মানে হচ্ছে আমাদের যে একটা শব্দ মনে রাখার উপায়, এটা হচ্ছে কত আমাদের স্মৃতিতে 0.1 সেকেন্ড পর্যন্ত তথ্যটা মাথায়
রেখে দিবে। তাহলে হচ্ছে ওই টাইমটা যদি 0.1 সেকেন্ড থেকে বেশি হয় তাহলে আমরা শুনতে পাবো, আর যদি কম হয় তাহলে শুনতে পাবো না। তাহলে হচ্ছে আমাদের টাইম টি ইকুয়ালস টু আমরা কি লিখবো, টু টু ভি বাই এস, টু এস বাই ভি। বলো, টাইমটা যদি 0.1 সেকেন্ডের বেশি হয় তাহলে ওই শব্দটা আমরা শুনতে পাবো, আর যদি টাইমটা 1 সেকেন্ডের কম হয় তাহলে হচ্ছে ওই শব্দটা আমাদের শুনতে পাবো না। 0.1 সেকেন্ডের কম হইলে ওটা আমরা শুনতে পাবো না, কারণ হচ্ছে আমাদের 0.1 সেকেন্ডের ভিতরে দুইটা ঘটনা ঘটলে আমাদের মেমোরি ওইটারে একটা ঘটনা হিসেবে ধরে নেয়, এবং হচ্ছে আমরা একটা ঘটনাই দেখি। তাহলে হচ্ছে এখানে কি হবে, এখানে হচ্ছে 2s বাই ভি। তাহলে 2s, s টা কত, এখানে যদি আমরা চিত্রটা ভালো করে খেয়াল করি, বলছে বি অবস্থান থেকে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তাহলে টোটাল দূরত্বটা হচ্ছে 23 মিটার, এর মধ্যে এই এতটুকু তো 5 মিটার বাদ দিই, তাহলে বি অবস্থান থেকে দূরত্ব হবে কত, 18 মিটার। আর শব্দটা একবার যাবে আর একবার আসবে, তার মানে 18 18 36 হবে। প্রতিধ্বনি শোনাদের জন্য আমাদের দূরত্বটা কত হইতাছে, 36, মানে 2s। 2s মানে হচ্ছে 18 ইনটু 2 মানে 36। তাহলে এখানে হচ্ছে 2s দূরত্ব, যেখানে এখানে হচ্ছে 2 ইনটু 18 লিখবো, আর বি এর মান তো আমরা বের করলাম 356। তাহলে ক্যালকুলেশন করে পাই হচ্ছে 1.103 এরকম মনে হয়, মানে হচ্ছে 0.1 সেকেন্ডের থেকে বেশি আসে, বা 1.113 যেটা একটা আসে ওইটাই। তাহলে হচ্ছে 0.1 সেকেন্ড থেকে বেশি আসে। হ্যাঁ 101, তার মানে হচ্ছে 101 মানে 0.1 থেকে বেশি, তার মানে এখানে হচ্ছে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। বুঝছো জিনিসটা? আচ্ছা, তোমার তরঙ্গ শব্দের যে সূত্রগুলা যদি আলোচনা করি, তাহলে যে যে সূত্রগুলো আসে, এক নাম্বার হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এটা হচ্ছে এক নাম্বার সূত্র। দুই নাম্বার সূত্র হচ্ছে তোমার ওই জিনিসটা মনে রাখতে হবে, তোমার কম্পাঙ্ক বৃদ্ধি পেলে, কম্পাঙ্ক এফ বৃদ্ধি পেলে তরঙ্গ কমে, কম্পাঙ্ক বৃদ্ধি পেলে তরঙ্গ কমে, আর তরঙ্গ বৃদ্ধি পেলে তরঙ্গ যদি বৃদ্ধি পায়, তরঙ্গ বৃদ্ধি পেলে কম্পাঙ্ক কমে। এই জিনিসটা মাথায় রেখে অঙ্ক করতে হবে। অনেক সময় হচ্ছে আমাদের কম্পাঙ্ক দিয়ে থাকবে, তুলনা করার জন্য দুইটা সমীকরণ বের করতে হবে, ওই সমীকরণে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। 3 নাম্বার শর্ত হচ্ছে f equals to 1 by t, f equals to 1 by t, অর্থাৎ পর্যায়কাল এবং হচ্ছে কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক, f equals to 1 by t। আর 4 নাম্বার হচ্ছে প্রতিধ্বনি রিলেটেড সূত্র, প্রতিধ্বনি রিলেটেড সূত্র হচ্ছে t equals to 2s by v অথবা 2h by v, এটা হচ্ছে প্রতিধ্বনি রিলেটেড। তারপরে 5 নাম্বার সূত্র হচ্ছে v1 by v2 equals to root over t1 by t2। কি 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 বলো, ঠিক আছে? হ্যাঁ, তারপরে হচ্ছে v1 by v2 equals to root over t1 by t2, এটা একটা সূত্র। তারপর হচ্ছে আমাদের আরো কিছু মনে রাখতে হবে, যেমন আমরা যদি এই সূত্রের আলোকে না করতে চাই, অথবা আমরা করতে পারি প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে হচ্ছে আমরা যদি বলি এরপরে যত বলে আর কি, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেলে 50 গুণ 0.6, যত আসে তত। এভাবে হচ্ছে আমরা এই সূত্রের আলোকে হচ্ছে ম্যাথগুলা মেইনলি হচ্ছে করি। ম্যাক্সিমাম সূত্র হচ্ছে এই সূত্রের আলোকেই করা হয়। আমরা যদি দেখি বইয়ের মধ্যে, যদি বলে পিচ, পিচ হচ্ছে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের খাদের স্বর এবং চড়া সুরের মধ্যে পার্থক্য বোঝা যায়। মানে হচ্ছে একটা হচ্ছে সুর যদি মোটা হয় আর একটা সুর যদি চিকন হয়, তাহলে যে মানে সুরযুক্ত, মানে যেই বৈশিষ্ট্য দ্বারা হচ্ছে একই প্রাবল্যের এই মোটা সুর এবং তীক্ষ্ণ সুরের মধ্যে পার্থক্য বোঝানো যায় তাকে পিচ বলে। সুর সুর বুঝো না, ওই যে যেখানে হচ্ছে গান করে, গান করলে হচ্ছে সুর তৈরি হয় না। সুর মানে হচ্ছে একটা প্যাটার্ন বজায় রেখে কিছু কম্পাঙ্কের শব্দ, প্যাটার্ন বজায় রেখে কিছু কম্পাঙ্কের শব্দ, যেমন হচ্ছে তোমার কখন সুর বলবো আর কখন স্বর বলবো, মানে একটা একটা কোন সুর শুনতে ভালো লাগে। সুর হচ্ছে এইরকম, যদি হচ্ছে মনে করো একটা প্যাটার্ন থাকে এরকম, একটা উঁচু হইলো, এরপরে 5টা নিচু, তারপরে আবার একটা উঁচু হইলো 5টা নিচু। হ্যাঁ, এরকম যদি কোনো প্যাটার্নের একটা কম্পাঙ্ক বা এরকম কম্পাঙ্কের যদি কোনো আমি একটা শব্দ তৈরি করি, তখন হচ্ছে এটা হবে সুরযুক্ত শব্দ, যেটা হচ্ছে প্যাটার্ন বজায় রাখতেছে, মানে হচ্ছে একবার উপরে উঠতেছে, এরপরে আবার একটু একটু নিচে থাকতেছে, আবার উপরে উঠতেছে, অথবা অথবা যদি এইরকম হয়, তাহলে এটাও কিন্তু একটা প্যাটার্নের মতো। তাহলে এটা হচ্ছে একটা সুরযুক্ত শব্দ। হ্যাঁ, এগুলা কি কম্পাঙ্ক, মানে হচ্ছে এইরকম কম্পাঙ্ক, আমরা জানতে কম্পনের ফলে শব্দ তৈরি হয়, এবং কম্পাঙ্কটা যদি একটা প্যাটার্ন অনুযায়ী ঘটে, তখন ওই শব্দটাকে বলা হয় সুরযুক্ত শব্দ। আর সুরযুক্ত শব্দ বলা হয় না কোনটাকে, আমাদের গলার ভয়েসটা হচ্ছে সুরযুক্ত শব্দ না। তাহলে আমাদের গলার ভয়েসটা কি ধরনের কম্পাঙ্কের শব্দ, আমাদের গলার ভয়েসটা হচ্ছে এরকম। মনে করো যদি হচ্ছে আমরা একটা প্যাটার্ন আঁকি, তাহলে হচ্ছে এই
মনে করো কোনো প্যাটার্ন ফলো করবে না, গলার ভয়েসটা হচ্ছে এরকম অনেকটা হার্টবিটের মতো। হ্যাঁ, হার্টবিটও অনেকটা প্যাটার্নের মতোই ফলো করে, বাট হচ্ছে যদি প্যাটার্ন ফলো না করে কম্পাঙ্ক হয় তখন হচ্ছে ওই শব্দটা শুনতে আমাদের ভালো লাগে না। অনেকের গলার শব্দ দেখা যায় ক্যাস ক্যাস করে, তাহলে হচ্ছে ওই শব্দগুলো হচ্ছে তোমার প্যাটার্ন ফলো করে হয় না। আর হচ্ছে তাহলে পিচ কাকে বলে কি বললাম, সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের খাদের সুর এবং চড়া সুরের মধ্যে পার্থক্য বোঝা যায়। লেখা নাও, লেখা নাও। সূর্য, হ্যালো, শব্দোত্তর তরঙ্গ কোনটা? শব্দোত্তর তরঙ্গ খেয়াল করো এদিকে আচ্ছা, তাহলে তরঙ্গ আমরা জানি হচ্ছে মানে কম্পাঙ্কের ফলে শব্দ তৈরি হয়। আর হচ্ছে আমরা হচ্ছে 20 থেকে 20,000 হার্জের মধ্যে হচ্ছে যে কম্পাঙ্ক গুলা হয় ওই কম্পাঙ্কের শব্দগুলো হচ্ছে আমরা শুনতে পারি, এটা তো জানো। এখন হচ্ছে তোমার 20 হার্জের নিচে, 20 হার্জের নিচে যদি কম্পন তৈরি হয় ওই কম্পনটাকে বলে আমরা শব্দেতর কম্পাঙ্ক, শব্দেতর। আর যদি 20,000 হার্জের বেশি একটা কম্পাঙ্ক তৈরি হয়, হ্যাঁ শব্দেতর। আর হচ্ছে যদি 20,000 হার্জের কম্পাঙ্কের বেশি শব্দ তৈরি হয় তখন ওটাকে আমরা বলি শব্দোত্তর, শব্দোত্তর। ঠিক আছে, তাহলে 20,000 হার্জের বেশি কম্পাঙ্কের যে তরঙ্গ তৈরি হয়, 20,000 হার্জের বেশি কম্পাঙ্কের যে তরঙ্গ তৈরি হয় ওই তরঙ্গটাকে বলা হয় শব্দোত্তর তরঙ্গ। এই তরঙ্গটা হচ্ছে আমরা শুনতে পাই না। ঠিক আছে, তাহলে যে পরীক্ষা যদি বলে শব্দোত্তর তরঙ্গ কাকে বলে, তাহলে বলবা যে তরঙ্গের কম্পাঙ্ক 20,000 হার্জের চেয়ে বেশি তাকে শব্দোত্তর তরঙ্গ বলে। আর যদি বলে শব্দেতর তরঙ্গ কাকে বলে, তাহলে বলবা যে শব্দের তরঙ্গ 20 হার্জের কম তাকে শব্দেতর তরঙ্গ বলে। তাহলে হচ্ছে জিনিসটা তো বুঝলা, তাহলে হচ্ছে এই চ্যাপ্টার ফিজিক্সের আমাদের। আচ্ছা দেখো, তাহলে এবার হচ্ছে যে চ্যাপ্টারটা হচ্ছে আমরা করতে দিছি ওই প্রথমটা বললাম শব্দতর তরঙ্গ কি, তাহলে হচ্ছে যে তরঙ্গ হচ্ছে তোমার 20,000 হার্জের চেয়ে বেশি তাকে শব্দতর তরঙ্গ বলে। 2 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য। তাহলে আমরা তো জানি অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে, যে তরঙ্গ যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি মাধ্যমের কণাগুলোর দিকের সাথে সমান্তরালে অগ্রসর হবে, সমান্তরালে। আর হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর দিকের সাথে লম্বভাবে অগ্রসর হবে তাকে হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বলবে। হ্যাঁ, আর হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গ সঞ্চালিত হয়। আর মাধ্যমের শীর্ষবিন্দু আর পাদবিন্দুর মাধ্যমে হচ্ছে তোমার, শুনতেছো কথা শুনতেছো? তাহলে বলো তো কি বলছি। অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে সঞ্চালিত হয়। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি করে, এই যে স্প্রিং এর তরঙ্গটা সংকোচন প্রসারণের মাধ্যমে কি হয়, সঞ্চালিত হয়। আর অনুপ্রস্থ তরঙ্গ, এই যে মোবাইলের দিকে তাকাও, দেখবা দেখবা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গটা কি, এটা হচ্ছে শীর্ষবিন্দু আর এটা হচ্ছে তোমার পাদবিন্দু। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে শীর্ষবিন্দু ও হচ্ছে তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদ উৎপন্ন করে সঞ্চালিত হয়, তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ উৎপন্ন করে সঞ্চালিত হয়। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ সংকোচন প্রসারণের মাধ্যমে সঞ্চালিত হয়। লেখো 2 নম্বর পার্থক্য। ফাঁকা হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে তোমার একটা সম্প্রসারণ। তাহলে একটা সংকোচন এবং একটা সম্প্রসারণ নিয়ে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ গঠিত হয়। আর আর আরেকটু খেয়াল করো, এখানে হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে দেখো একটা শীর্ষ আর একটা পাদ, তাহলে এই যে একটা শীর্ষবিন্দু আর একটা পাদবিন্দু, তাহলে একটা শীর্ষ এবং আরেকটা পাদ নিয়ে হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়। তাহলে অনুপ্রস্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এতটুকু আর অনুদৈর্ঘ্য তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এতটুকু। লিখে ফেলো। গ নাম্বার প্রশ্ন বলছে হচ্ছে, গ নাম্বার প্রশ্ন দেখো, গ নাম্বার প্রশ্ন বলছে এক্স ওয়াই দুটি মাধ্যমের শব্দের বেগ যথাক্রমে, এক্স মাধ্যম এটা, তাহলে এক্স ওয়াই মাধ্যম, তাহলে এক্স মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড, 300 মিটার পার সেকেন্ড। এবং হচ্ছে ওয়াই মাধ্যম, ওয়াই মাধ্যমে শব্দের বেগ, ওয়াই মাধ্যমে শব্দের বেগ বলছে হচ্ছে তোমার 340 মিটার পার সেকেন্ড, 340 মিটার পার সেকেন্ড। দুই মাধ্যমের শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। ঠিক আছে, তাহলে বলছে হচ্ছে দুইটা মাধ্যম, এই মাধ্যমেও তো একটা শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হবে আর এই মাধ্যমে হচ্ছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হবে। তাহলে এই দুই মাধ্যমের শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বা ল্যামডা, ল্যামডা ইকুয়ালস টু বলতেছে হচ্ছে তোমার এখানে 0.2 মিটার, 0.2 মিটার। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এটা পারবা না? হ্যাঁ, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়ালস টু হবে ভি বাই এফ, ল্যামডা ইকুয়ালস টু হবে ভি বাই এফ। এখন আমরা জানি হচ্ছে ভি বাই এফ, তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে তোমার যার কম্পাঙ্ক কম মানে হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যার কম্পাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এটা তো আমরা জানি না।
আর হচ্ছে তাহলে এখানে যেহেতু বেগের কথাটা বলছে, তাহলে ল্যামডার মান দেওয়া আছে, তাহলে ল্যামডা এর জায়গায় হচ্ছে আমরা ভি বাই এফ মাইনাস তোমার এখানে হচ্ছে উদ্দীপকের শব্দের কম্পাঙ্ক কত, তার মানে এখানে কম্পাঙ্ক সেম থাকবে, তাহলে ভি বাই এফ ডিভাইডেড ভি বাই এফ ওয়ান ডিভাইডেড ভি বাই এফ টু। হ্যাঁ বলো। সব বলছে হচ্ছে শব্দের কম্পাঙ্ক বের করতে, এফ এর মানটা বের করতে বলছে। আচ্ছা, এরকম দেওয়া থাকলে হচ্ছে তোমার এফটা সেম ধরে নিতে হবে। এফটা কি করবা, সেম ধরে নিবা। বুঝছো জিনিসটা? এফ 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 এর মানটা সেম ধরে নিবা। কম্পাঙ্ক কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক সেম ধরে নিলে হচ্ছে এখানে এফ ওয়ান এফ টু সেম, তার মানে হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু হবে ভি ওয়ান বাই এফ মাইনাস ভি টু বাই এফ। তাহলে ভি ওয়ান এর মান কত, ভি ওয়ান এর মান, হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে তোমার যদি হচ্ছে তোমার বেগটা দেখো এখানে বলতেছে কি তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ এই যে মানে হচ্ছে তোমার কম্পাঙ্ক দুইটা দেওয়া নাই, কম্পাঙ্ক দুইটা দেওয়া নাই, আর হচ্ছে এখানে বলে দিছে বেগ যদি একই মাধ্যমে এক্স ওয়াই দুটি মাধ্যমে, নরমালি হচ্ছে কম্পাঙ্ক চেঞ্জ হয় না, বুঝছো? নরমালি কি হয় না, কম্পাঙ্ক হচ্ছে আনচেঞ্জ থাকে ম্যাক্সিমাম, মানে হচ্ছে যদি তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ দেওয়া থাকে, কম্পাঙ্ক বের করতে বলে ওইসব ওই টাইপস এর ম্যাথ গুলাতে হচ্ছে তোমার কম্পাঙ্কটাকে আনচেঞ্জ রেখে ম্যাথ গুলা করে ফেলবো। মানে কম্পাঙ্ক হচ্ছে নরমালি শব্দের তরঙ্গ বায়ু মাধ্যমে নরমালি হচ্ছে সেম থাকে, পানি মাধ্যমে শব্দের কম্পাঙ্ক একরকম, বায়ু মাধ্যমে শব্দের কম্পাঙ্ক একরকম, আর কঠিন মাধ্যমে শব্দের কম্পাঙ্ক আরেক রকম, এগুলা প্রায় একই রকম থাকে। এজন্য হচ্ছে আমরা অনেক সময় মুখস্থ করে রাখি বায়ু মাধ্যমে শব্দের কম্পাঙ্ক এত, পানি মাধ্যমে তো, এটা হচ্ছে কম্পাঙ্কটা আসলে হচ্ছে আনচেঞ্জ থাকে। বুঝছো জিনিসটা? এজন্য হচ্ছে এখানে আমরা কম্পাঙ্কের মানটা এফ মানে এফ ধরে নিব, দুইটার কম্পাঙ্ক সেম। তাহলে হচ্ছে দুইটার কম্পাঙ্ক সেম হলে ভি এর ভি ওয়ান ওয়াই মাধ্যমের মানটাকে যদি আমরা ভি ওয়ান ধরি, আর এক্স মাধ্যমের মানটাকে যদি আমরা ভি টু ধরি, তাহলে হচ্ছে ভি ওয়ান মাইনাস ভি টু, তাহলে 340 বাই এফ মাইনাস 300 বাই এফ। আর ল্যামডা এর মান তো বলছে কত, 0.2 মিটার। হ্যাঁ পারে হচ্ছে, পরে এখান থেকে হচ্ছে আমরা কম্পাঙ্কের মানটা ইজিলি এফ এর মানটা বের করে ফেলবো। যদি হচ্ছে আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, তাহলে এফ এর মান আসে হচ্ছে তোমার 200 হার্জ। বুঝছো জিনিসটা? টি টি লাগবে কেন আমার? হ্যাঁ এফ এফ কম্পাঙ্ক বের করতে বলছে না? ল্যামডার মান তো দেওয়া আছে। এটা, হ্যাঁ ল্যামডা তাহলে নিচে যাবে, এফটা তাহলে হচ্ছে আমরা যদি এটা লসাগু করি, তাহলে হচ্ছে এটা এফ লিখছি, এফ কম্পাঙ্ক এফ, তাহলে হচ্ছে 340 মাইনাস 300, আর এখানে হচ্ছে 0.2, তাহলে এফ ইকুয়ালস টু কত আসবে? এফ ইকুয়ালস টু আসবে 340 মাইনাস 300 বাই 0.2। তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে 200 হার্জ। বুঝছো এটা? আচ্ছা, তারপরে আছে হচ্ছে তোমার ঘ নাম্বার, এক্স ওয়াই মাধ্যমে 50টি পূর্ণ স্পন্দনে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য নির্ণয় করো। হ্যাঁ, এক্স ওয়াই মাধ্যমে 50টি, কি বলছে, 50টি পূর্ণ স্পন্দনের, মানে 50টা পূর্ণ স্পন্দন মানে কি বলো তো? 50, হ্যাঁ 50টা পূর্ণ স্পন্দন মানে 50টা কম্পাঙ্ক না? আচ্ছা, তাহলে এক্স ওয়াই, আচ্ছা বলতেছে হচ্ছে এক্স ওয়াই মাধ্যমে 50টি পূর্ণ স্পন্দনে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য নির্ণয় করতে। তাহলে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য নির্ণয় করতে হলে হচ্ছে আমরা এক্স মাধ্যমে শব্দের বেগ জানি কত, এক্স মাধ্যমে শব্দের বেগ এক্স ভি ইকুয়ালস টু 300 মিটার পার সেকেন্ড, এটা জানি। হ্যাঁ, আর হচ্ছে আমরা ওয়াই মাধ্যমে শব্দের বেগ ওয়াই ভি ইকুয়ালস টু জানি 340 মিটার পার সেকেন্ড। তারপরে আমরা ঘ নাম্বার থেকে কম্পাঙ্ক পাই, কম্পাঙ্ক ফিক্সড, কম্পাঙ্ক হচ্ছে 200 হার্জ, নাম্বার থেকে পাইছি মাত্র। আর এক্স মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, এক্স মাধ্যমে শব্দের তরঙ্গ এক্স ল্যামডা ইকুয়ালস টু ওয়াট, আর ওয়াই মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ওয়াই মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ওয়াই ল্যামডা ইকুয়ালস টু ওয়াট, এই দুইটা বের করতে হবে। পরে হচ্ছে এই দুইটা তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে এই দুইটা তরঙ্গ দৈর্ঘ্য থেকে অতিক্রান্ত দূরত্ব বের করব, দূরত্বটার পরে পার্থক্য বের করব। তাহলে হচ্ছে আমরা কি জানি, একটি কম্পনের অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা আমরা হচ্ছে আগে ল্যামডার মানটা বের করে নিই, এক্স ল্যামডার মান কত? 50টা কম্পনে বলছে 50টা। আচ্ছা ব্রেক মারতেছি।
তোমার এখানে বলছে হচ্ছে, আমি যদি আবার প্রশ্নটাকে ক্লিয়ারলি বলি, বলছে 50টা কম্পনে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য এক্স ওয়াই মাধ্যমে 50টা কম্পনে অতিক্রান্ত দূরত্বের পার্থক্যটা বের করতে। তাহলে আমরা জানি একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে তার তরঙ্গ দৈর্ঘ্য বলে। তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যাটা জানতে আগে, একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে তার তরঙ্গ দৈর্ঘ্য বলে, বা একটা পূর্ণ কম্পনের সময় তরঙ্গ যেতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে তার তরঙ্গ দৈর্ঘ্য বলে। তার এখানে 50টা কম্পনে তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু, তাহলে আমরা আগে তরঙ্গ দৈর্ঘ্য বের করবো, এটার সাথে 50 গুণ করে দিব। আচ্ছা, তাহলে হচ্ছে আগে যদি এক্স ল্যামডা বের করি, তাহলে এক্স ল্যামডা তো বের করা সহজ। এক্স ল্যামডা ইকুয়ালস টু কি লিখবো, আমরা জানি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়ালস টু ভি বাই এফ। তাহলে এক্স ল্যামডা ইকুয়ালস টু এক্স বি বাই এফ। তাহলে এক্স বি মানে কত, 300, আর এফ মানে কত, এফ মানে হচ্ছে 200। তাহলে 300/200 মানে হচ্ছে 1.5 মিটার, 1.5 মিটার। তাহলে একটা পূর্ণ কম্পনের জন্য তরঙ্গ অতিক্রম করে 1.5 মিটার। তাহলে 50টা পূর্ণ কম্পনের জন্য তরঙ্গ অতিক্রম করবে কত, 1.5 ইন্টু 50, 1.5 ইন্টু 50। তাহলে এখানে কত হয়, 75 মিটার আসে। এখন হচ্ছে আমরা এক্স ওয়াই ল্যামডা বের করব, তাহলে ওয়াই ল্যামডা ইকুয়ালস টু কি লিখবো, ওয়াই ল্যামডা ইকুয়ালস টু ভি বাই এফ। তাহলে ভি এর মান কত, 340, আর এফ এর মান কত, 200। তাহলে 340/200 কত আসে, 340/200 কত আসে, 1.7 মিটার না, 1.7 মিটার। তাহলে 50টা পূর্ণ কম্পনের তরঙ্গ অতিক্রম করে কত, হ্যাঁ 50টা পূর্ণ কম্পনের তরঙ্গ অতিক্রম করে কত, 50 ইন্টু 1.7 মিটার। তাহলে 50 ইন্টু 1.7 মানে কত, 85 আসে, 85 মিটার। তাহলে হচ্ছে 50, হ্যাঁ তাহলে হচ্ছে 50টি কম্পনে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত হবে, বা যে দূরত্ব অতিক্রম করে ওই দূরত্বের পার্থক্য কত হবে, 10 মিটার। বুঝছো জিনিসটা, বুঝছো জিনিসটা? হ্যাঁ, এটাই ছিল ম্যাথ।